ঘর্ষণের সূত্র। ঘর্ষণের সূত্র আলাদা কিছুই না, যেগুলো এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম সেগুলোই ঘর্ষণের সূত্র। কি না, প্রথম সূত্রটা হচ্ছে, মুখে বলে দিচ্ছি, বই থেকে সূত্রগুলো দেখবে। প্রথম সূত্রটা হচ্ছে ঘর্ষণ বল সবসময় স্পর্শতল বরাবর কাজ করে। ঠিক আছে, যেটা প্রথমে বললাম, কি, কেন, কোথায়, কখন ইত্যাদি প্রশ্নগুলো, সেইগুলোই হচ্ছে ঘর্ষণের এক একটা করে সূত্র। ঘর্ষণের প্রথম সূত্র বলে কি না, দুটো বস্তু একটা আরেকটা সংস্পর্শে থেকে গতিশীল হবার চেষ্টা করছে। ধরেছি এই বস্তুটা উপরের দিকে, সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, তাহলে প্রথম সূত্র বলে যে দুটো বস্তু যদি পরস্পরের সংস্পর্শে থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে ঘর্ষণ বল সবসময় তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করবে। এবং কোথায় না, স্পর্শতল বরাবর আপেক্ষিক গতির বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করে। এটা হচ্ছে প্রথম সূত্র। দুটো বস্তু একটা একটার সাথে সংস্পর্শ থেকে গতিশীল হওয়ার চেষ্টা করলো বা গতিশীল হলো, তখন ঘর্ষণ বলটা ওদের স্পর্শতল বরাবর আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে এই ঘর্ষণ বলের মানটা, এটা কখনোই দুটো বস্তু কতটা এরিয়া জুড়ে একটা আরেকটার সাথে সংস্পর্শে লেগে আছে, একটা একটা সংস্পর্শে আছে, সেই ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, অর্থাৎ সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এবং আপেক্ষিক বেগের উপরও নির্ভর করে না। তাহলে সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল নির্ভর করে না, আর তাদের আপেক্ষিক বেগের উপরও নির্ভর করে না। এই দুটো হচ্ছে ঘর্ষণের প্রাথমিক সূত্র। ঠিক আছে, আর যে সূত্রটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে, ঘর্ষণ বল এটা সব সময় সমানুপাতিক হবে লম্ব প্রতিক্রিয়া বলের সাথে। ঘর্ষণ বলটা সমানুপাতিক হয় লম্ব প্রতিক্রিয়া বলের সাথে। এই লম্ব প্রতিক্রিয়া বল সম্পর্কে আসছি, যে লম্ব প্রতিক্রিয়া বলটা কি, যেটা খেয়াল রাখবে ভুল হয় সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, কিন্তু লম্ব ক্রিয়া বল না। লম্ব প্রতিক্রিয়া বলে দেখো কি, একটা বস্তু, এই টেবিলের উপর একটা বস্তু নামানো আছে। ঠিক আছে, এখন বস্তুটার উপর কি কি বল কাজ করবে, যদি বাইরের দিক থেকে কোন রকম কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলেও পৃথিবী এটাকে টানবে নিচের দিকে। ঠিক আছে, আর পৃথিবী এটাকে টানছে নিচের দিকে, সেটা হচ্ছে m * g, বস্তু যেটা ওজন সেটা। mg বলে যদি নিচের দিকে টানে, তাহলে বস্তুটা সোজা গিয়ে পরে টেবিলটার উপর বল প্রয়োগ করবে বা মেঝেটার উপর একটা বল প্রয়োগ করবে, তাহলে মেঝেটা সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া দেবে এর উপর, n সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া দেবে n। এইটা, আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, বস্তুটাকে ধরে নিচ্ছি এই দিকে বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, বাহ্যিক বল, তাহলে বস্তুটা এই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। যদি বস্তুটা ওই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে ঠিক উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল, ঘর্ষণ বলটাকে সচরাচর ছোট হাতে f দ্বারা ইন্ডিকেট করা হয়। তাই ঘর্ষণ বলটা গতির বিপরীত দিকে কাজ করবে। এখন সূত্র কি বলে, যে ঘর্ষণ বল F টা তার সাথে সমানুপাতিক হবে লম্ব প্রতিক্রিয়া বল। লম্ব প্রতিক্রিয়া বল বলতে কি বোঝায় না, ঘর্ষণ বলের সাথে যে বলটা লম্বভাবে অবস্থান করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দুটো বল আছে, একটা হচ্ছে নিচের দিকে mg, এই বলটা, কিন্তু mg টা প্রতিক্রিয়া বল নয়, এটা হচ্ছে ক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কোনটা না, এই যে m টাকে আমরা এঁকেছি, টেবিলটা বা মেঝেটা বস্তুর উপর প্রতিক্রিয়া বল দেবে, এই প্রতিক্রিয়া বলটা আর ঘর্ষণ বল এই দুটোর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং এটা একটা প্রতিক্রিয়া বল। তাহলে এই প্রতিক্রিয়া বলটার উপর ঘর্ষণ বলটা নির্ভর করবে সমানুপাতিক ভাবে, F ভার্সেস n সমানুপাতিক। এখন কোশ্চেন মনে আসতে পারে যে কেন হঠাৎ করে এই বলটার সাথে সমানুপাতিক হলো। এই যে F বলটার কথা বলা হচ্ছে, এই F বলটা
হচ্ছে, এখানে যদিও ঘর্ষণ বল হিসাবে লিখেছি, কিন্তু এই বল হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল অথবা চলক ঘর্ষণ বল। চলক ঘর্ষণ বল এর জন্য এই সূত্রটা, সীমাস্থ ঘর্ষণ বল অর্থাৎ স্থিত ঘর্ষণ যেটা সর্বোচ্চ মান, তার জন্য এই ফর্মুলাটা, অর্থাৎ এফটা যদি সর্বোচ্চ মান হয়, ওই 10 নিউটন যেটা বললাম, সেই সর্বোচ্চ মানটা নির্ভর করবে লম্ব প্রতিক্রিয়ার উপর সমানুপাতিক। কিংবা চলক ঘর্ষণ, চলক ঘর্ষণের মানটা তো ধ্রুবক, বাহ্যিক প্রযুক্ত বল যাই হোক না কেন, বস্তুটা যদি সচল থাকে তাহলে চলক ঘর্ষণের মানটা একই থাকবে। সেই চলক ঘর্ষণ বলের মানটা লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। কেন সমানুপাতিক হবে? প্রথমে সীমাস্থ ঘর্ষণে আসা যাক, যে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানটা কেন এই n এর সাথে সমানুপাতিক? কারণ n টা কার উপর নির্ভর করছে? n টা নির্ভর করছে অ্যাকচুয়ালি এই mg টার উপর। এইদিকে mg বলটা যত হবে, লম্ব প্রতিক্রিয়াটা তার সাথে সমান হবে। ঠিক আছে, এই কেসটার ক্ষেত্রে এখন mg এর উপর কি নির্ভর করছে? mg বস্তুর ওজনটা যদি, প্রকৃত ওজনটা যদি বেশি হয়, তখন কি ঘটনা ঘটবে? যে পৃথিবী খুব জোরে, ওজনটা অনেক বেশি, পৃথিবী প্রচন্ড জোরে এটাকে নিচের দিকে টানছে। প্রচন্ড জোরে যদি নিচের দিকে টানে, এইটা ধরে নিচ্ছে টেবিলের খাঁজগুলো, ঠিক আছে, আর এই হচ্ছে বস্তু। বস্তুটাকে যদি প্রচন্ড জোরে নিচের দিকে টানে, তাহলে বস্তুর যে খাঁজগুলো সেটা টেবিলের খাঁজের সাথে খুব প্রচন্ড টাইট ভাবে আটকে যাবে, একটা আরেকটার সাথে প্রচন্ড ভাবে ইন্টারলক হয়ে যাবে। যে আর যদি প্রচন্ড টাইট ভাবে একটা আরেকটার সাথে আটকে থাকে, তাহলে অটোমেটিক্যালি ঘর্ষণ বলের মানটা বেশি হবে। সেই কারণে লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। সমানুপাতিক ভাবে লম্ব প্রতিক্রিয়া, mg টা যত বাড়বে লম্ব প্রতিক্রিয়া তত বাড়বে, আর mg বাড়া মানে ইন্টারলকটা আরো ভালো হবে, খাঁজগুলো একটা আরেকটার সাথে ভালোভাবে টাইট হবে, তখন ঘর্ষণ বলটাও বেশি হবে। তাই লম্ব প্রতিক্রিয়ার সাথে। তাহলে কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে এইটার সাথে কেন বলছে, এইটার সাথেও তো বলতে পারতো ক্রিয়া বলের সাথে প্রতিক্রিয়া বলটা সমানুপাতিক, তাহলে mg এর সাথে সমানুপাতিক বলতে পারতো। ঘুরিয়ে পরে বলার কি দরকার যে লম্ব প্রতিক্রিয়ার সাথে? ঘুরিয়ে পরে বলার দরকার এই কারণে যে লম্ব প্রতিক্রিয়াটা সব সময় mg এর সাথে সমান নাও হতে পারে। কেন না হতে পারে? না, এর আগের দিনে লিফটের কিছু কেস করা হয়েছে। একটা লিফট ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে, উপরে উঠছে ত্বরণ নিয়ে, কি হবে? ওজনটা বেড়ে যাবে, নিজেকে ভারী বলে মনে হবে। তাহলে লম্ব প্রতিক্রিয়াটা সেই আপাত ওজন তো বেড়ে যাবে, লম্ব প্রতিক্রিয়াটা সেই ক্ষেত্রে বেশি, আপাত ওজনটা বেশি। আপাত ওজন বেশি হলে কি হবে? নিজেকে যদি ভারী বলে মনে হয়, তাহলে খাঁজগুলো, আমি টেবিলের উপর দাঁড়িয়ে আছি, লিফটের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি যদি হঠাৎ করে বেশি ভারী হয়ে যায়, তাহলে খাঁজগুলো আরো বেশি টাইট হয়ে যাবে। আবার লিফটটা নিচে নামছে ত্বরণ নিয়ে নিচে নামছে, তখন কি বলে মনে হবে? নিজেকে হালকা বলে মনে হবে, যেন বাতাসে ভেসে যাওয়ার একটা প্রবণতা আছে। এখন যদি নিজেকে হালকা বলে মনে হয়, তাহলে কি হবে? লকটা একটা আরেকটা থেকে ডিটাচ হতে শুরু করবে, আলগা হয়ে যাবে একটা আরেকটা থেকে। তাহলে লম্ব নিচে নামা হালকা বলে মনে হয়, মানে কি আপাত ওজনটা কম, মানে এই লম্ব প্রতিক্রিয়াটা কমে যাচ্ছে, তাহলে টাইটনেসটা আলগা হয়ে যাবে, তখন ঘর্ষণ বলের মানটা কমে যাবে। তাই লম্ব প্রতিক্রিয়া বলটুকু দেওয়া হয়েছে। কারণ যেমন ভাবে mg তো আর কোনো চেঞ্জ হবে না, পৃথিবী যা টানছিল সেরকমই টানবে, যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে এই প্রতিক্রিয়া বলটার পরিবর্তন হবে বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে। তাই এই প্রতিক্রিয়া বলটার উপর ঘর্ষণ বলটা নির্ভর করে। কমা পড়া দা, বোঝা গেছে? না বোঝা গেলে বলো। বোঝা গেছে? কি কোনো উত্তর নেই? কোন জায়গাটা বলবো বলো? এটাই। আচ্ছা আমি একটু বলে দিই। ঘর্ষণের যে সূত্রগুলো আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সূত্র তিনটে সূত্র। প্রথম সূত্রটা বলে যে ঘর্ষণ বলটা স্পর্শ তল বরাবর কাজ করবে এবং গতির বিরুদ্ধে কাজ করবে, এটা প্রথম সূত্র সংক্ষেপে। দ্বিতীয় সূত্র কি বলে? যে ঘর্ষণ বলটা সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, আর এদের আপেক্ষিক গতির উপর নির্ভর করে না।
কম বা বেশি তার উপর নির্ভর করে না। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে তাহলে ঘর্ষণ বল কার উপর নির্ভর করে, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, ঘর্ষণ বলটা লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। এটা তৃতীয় সূত্র এবং অঙ্ক করার ক্ষেত্রে এইটাই কাজে লাগে। এখন লম্ব প্রতিক্রিয়া বলটা কি না, এই একটা বস্তু টেবিলের উপর নামানো আছে, বস্তুটার উপর বাইরের দিক থেকে বল প্রয়োগ করেছি ওই দিকে গতিশীল করার জন্য। যদি বস্তুটাকে ওই দিকে গতিশীল করার চেষ্টা করি তাহলে ঘর্ষণ বলটা উল্টো দিকে কাজ করবে। এইটা হচ্ছে ঘর্ষণ বল, এই বরাবর কাজ করছে উল্টো দিকে। আর কি কি বল কাজ করছে না, পৃথিবী এটাকে টানবে নিচের দিকে এমজি বল দ্বারা, যেটা ওর প্রকৃত ওজন। পৃথিবী যদি এটাকে নিচের দিকে টানে, বস্তুটা বল প্রয়োগ করবে মেঝের উপর বা টেবিলের উপর, টেবিলটা একটা সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে, সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে M। সূত্রতে কি বলা হয়েছে, ঘর্ষণ বলটা লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক, ক্রিয়া বলের সাথে না। লম্ব প্রতিক্রিয়া বল বলতে কি বোঝায় না, ঘর্ষণ বলের সাথে যে প্রতিক্রিয়া বলটা লম্বভাবে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে প্রতিক্রিয়া বলটা আছে সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। ছবিতে তাহলে কোনটা লম্ব প্রতিক্রিয়া বল না, F এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। প্রথম কথা প্রতিক্রিয়া আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তাই লম্ব প্রতিক্রিয়া, তাহলে F ভ্যারিজেস হবে N। এটা হচ্ছে সূত্র বলে। এখন কেন হবে লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক, না হয় সূত্রতে বলে দেওয়া হলো ঠিক আছে, কিন্তু এর কারণটা বুঝতে হবে যে কেন লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক, কেন সমানুপাতিক হলো না। ঠিক আছে, F F ঘর্ষণ বলটা ভ্যারিজেস N। আচ্ছা N টা কার উপর নির্ভর করে, লম্ব প্রতিক্রিয়াটা নির্ভর করবে এই mg এর উপর। যদি mg টা বেশি হয় মানে পৃথিবী প্রচন্ড জোরে টানে, বস্তুর প্রকৃত ওজনটা যদি বেশি হয় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই হচ্ছে টেবিলের খাঁজ আর এর উপরে আছে বস্তুটা নামানো আছে, পৃথিবী বস্তুটাকে টানছে, বস্তুর ওজনটা অনেক বেশি মানে বস্তুটা প্রচন্ড ভারী যদি হয় তাহলে খাঁজগুলো একটা আরেকটার সাথে খুব টাইট ভাবে প্রচন্ড টাইট ভাবে আটকে যাবে, বস্তুটা যদি ভারী হয়। এটা স্বাভাবিক অভিজ্ঞতা আমাদের বলে যে একটা ভারী বস্তু যদি নামানো হয় তাহলে খাঁজগুলো অতি অবশ্যই টাইট ভাবে আটকে যাবে। আর যদি খাঁজগুলো খুব টাইট ভাবে আটকে যায় তার মানে আচ্ছা mg এটা বেশি, mg বেশি মানে খাঁজগুলো টাইট ভাবে আটকে যাবে, মানে ঘর্ষণ বলটা কি হবে, ঘর্ষণ বলটাও বেশি হবে, F টা বেশি হবে। আর mg বেশি, mg টা বাড়লে প্রতিক্রিয়া বল n টাও বাড়বে। ঠিক আছে, তাহলে mg বেশি মানে n টাও বেশি হবে, n টা। তাই mg বেশি মানে ঘর্ষণ বল বেশি, mg বেশি মানে n বেশি, তাহলে F ভ্যারিজেস n, ঘর্ষণ বল n এর সাথে সমান হবে। এই হচ্ছে সূত্র। আর বললাম যে মনে এই কোশ্চেনটা জানতে পারে যে তাহলে কেন n এর সাথে সূত্রটা বলা হলো, ডাইরেক্ট তো এটার সাথেই বলা যেতে পারে যে f টা mg এর সাথে সমানুপাতিক, পৃথিবী যেমন টানছে সেই অনুসারে যদি n টা হয় তাহলে ডাইরেক্ট এটার সাথে বলা যেত যে f ভ্যারিজেস mg, এটা বলে দেওয়া যেতে পারে। কিন্তু এটা বলা যাবে না, কেন যাবে না না, এই যে লম্ব প্রতিক্রিয়া বলটা এটা সব সময় mg এর সাথে সমান নাও হতে পারে। কখন mg এর সাথে সমান হবে না না, আগের দিন লিফটের কিছু উদাহরণ দিয়েছিলাম, লিফটের কিছু অঙ্ক সলভ করেছিলাম, বলেছিলাম যে একটা লিফট যখন ত্বরণ নিয়ে উপরে ওঠে, ত্বরণ সহ উপরে উঠছে, তখন আমাদের নিজেদেরকে কি বলে মনে হয়, নিজেদেরকে প্রচন্ড ভারী বলে মনে হয়। ঠিক আছে, ভারী হওয়া মানে কি, আমরা নিজের সাথে আরো টাইট ভাবে আটকে যাবো। বস্তুটা এটা একটা লিফট হিসাবে যদি কল্পনা করে নিই, উপর দিকে উঠছে, তাহলে বস্তুটা অনেক টাইট ভাবে ভারী বলে মনে হয়, বস্তুটা অনেক টাইট ভাবে নিচে বসে যাবে। ভারী হওয়া মানে কি, mg টা বেড়ে গেছে, mg টা বাড়েনি, লম্ব প্রতিক্রিয়াটা বেড়ে গেছে। লম্ব প্রতিক্রিয়াটাকে আমরা আপাত ওজন হিসেবে জানি। ঠিক আছে, তাহলে নিজেদেরকে যদি ভারী বলে মনে হয় তার মানে খাঁজগুলো আরো টাইট ভাবে আটকে যাবে, তাই n এর সাথে সমানুপাতিক। আবার লিফট যখন নিচের দিকে নামবে ত্বরণ সহ নিচের দিকে, তখন নিজেদেরকে হালকা বলে মনে হয়, যেন বাতাসে আমরা ভেসে উঠতে চাইছি এরকম বলে মনে হয়। লিফট যখন নাগরদোলা বা লিফট যখন নিচের দিকে নামবে, তাই তখন কি mg টা কমে যাবে, mg কমবে না, mg যেমন ছিল তেমনই থাকবে, লম্ব প্রতিক্রিয়া বলটা কমে যাবে, যার জন্য আমাদের নিজেদেরকে হালকা বলে মনে হয়। তাহলে হালকা বলে কি হবে, খাঁজগুলো যতটা টাইট ভাবে ছিল আর টাইট ভাবে থাকবে না, আলগা হয়ে যাবে। তাহলে n টা যদি কমে যায় তাহলে ঘর্ষণ বলও কমে যাবে। সেই কারণে ঘর্ষণ বলটা লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক হয়, F ভ্যারিজেস n, mg এর সাথে বলা হয় না। এই ছিল সূত্র।
আর আরেকটা জিনিস বললাম যে এফ বলটা ঘর্ষণ বল যদিও বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বলের জন্য, মানে স্থিত ঘর্ষণের যেটা সর্বোচ্চ মান, চল ঘর্ষণের জন্য, এই দুটোর জন্যই সূত্রটা প্রযোজ্য। সীমাস্থ ঘর্ষণ বল আর চল ঘর্ষণ বল, মানে ছবিতে যেটা ওই 10 নিউটন আর 9 নিউটন ছিল সেইটা। এখন আসা যাক স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণের ক্ষেত্রে সূত্রগুলো কেমন হবে। স্থিত ঘর্ষণ, এই একটা বস্তু এ টেবিলের উপর নামানো আছে, এরপর বাইরে থেকে একটা বল প্রয়োগ করেছি, এটা হচ্ছে বাহ্যিক বল, বাহ্যিক বল, ফলে বস্তুটা এইদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, গতির চেষ্টা ওইদিকে আছে কিন্তু এখনো গতিশীল হয়নি, সেটা বলছে। ফলে ঘর্ষণ বলটা কাজ কোন দিকে করবে, গতি যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে, এইদিকে ঘর্ষণ বল কাজ করবে। এটা হচ্ছে একটা হচ্ছে ঘর্ষণ বল। এরপর লম্ব প্রতিক্রিয়া কোন দিকে, না এমজি নিচের দিকে বস্তু প্রকৃত ওজনটা, টেবিলটা বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দেবে উপরের দিকে, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে স্থিত ঘর্ষণের সূত্র কি বলে, না এই ঘর্ষণ বল F এটা সমানুপাতিক হবে n এর সাথে। এই ঘর্ষণ বল F মানে কিন্তু সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল সমানুপাতিক হবে n এর সাথে। F টা কিন্তু সীমাস্থ ঘর্ষণ বল স্থিত ঘর্ষণের ক্ষেত্রে। এখন এই সমানুপাতিকটাকে যদি সমান চিহ্ন দিতে হয় তাহলে F সমান হবে একটা ধ্রুবক মিউ হিসাবে লেখা হয় মিউ ইনটু n। এটা হচ্ছে স্থিত ঘর্ষণের ক্ষেত্রে সূত্র। F মানে সীমাস্থ ঘর্ষণ বল সমান মিউ ইনটু n। এখানে মিউটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এইটা লম্ব প্রতিক্রিয়া। দেখি চল ঘর্ষণের ক্ষেত্রে কি, এই একটা বস্তু, এই সরি এই একটা টেবিল, টেবিলের উপর একটা বস্তু নামানো আছে এবং বস্তুটা অলরেডি এইদিকে গতিশীল আছে, গতিশীল, আগেরটা গতির চেষ্টা করছিল কিন্তু স্থির অবস্থায় ছিল, এখন অলরেডি এইদিকে গতিশীলই আছে। গতিশীল থাকলে কি হবে, গতির ঠিক উল্টো দিকে স্পর্শ তল বরাবর এই সাইডে ঘর্ষণ বল কাজ করবে, এটাকে F ড্যাশ হিসাবে নাম দিচ্ছে। F ড্যাশ হচ্ছে চল ঘর্ষণ বল, চল ঘর্ষণ বল এর মানটা একটা কিন্তু ধ্রুবক রাশি। এর উপর লম্ব প্রতিক্রিয়া কাজ করবে উপরের দিকে n। তাহলে চল ঘর্ষণের সূত্র অনুসারে কি পাবো, না চল ঘর্ষণ বল F ড্যাশ ভ্যারি করবে সমানুপাতিক হবে n লম্ব প্রতিক্রিয়া। হ্যাঁ বলো। হ্যাঁ বাহ্যিক বল দিলেই তো এটা গতিশীল হবে, এটা আঁকলাম না। বাহ্যিক বল, বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে ফলে এটা গতিশীল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে চল ঘর্ষণ বল কাজ করবে, চল ঘর্ষণটা সমানুপাতিক হবে লম্ব প্রতিক্রিয়া n এর সাথে। সমানুপাতিকটাকে যদি আবার সমান চিহ্ন দিতে চাই তাহলে f ড্যাশ সমান হবে একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটাকে মিউ ড্যাশ হিসাবে ইন্ডিকেট করা হয়, মিউ ড্যাশ ইনটু n। এটা সিম্পল, এটা হচ্ছে চল ঘর্ষণের সূত্র। দুটো সূত্র একই ধরনের দেখতে, F সমান মিউ ইনটু n, যেখানে F টা হচ্ছে সীমান্ত ঘর্ষণ বল, F ড্যাশ সমান মিউ ড্যাশ ইনটু n, F ড্যাশ টা হচ্ছে চল ঘর্ষণ বল। মিউ ড্যাশটা কি, এটা সমানুপাতিক একটা ধ্রুবক, এটাকে বলা হয় চল ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক। দুটো স্থির ঘর্ষণ আর চল ঘর্ষণের জন্য দুটো আলাদা আলাদা সূত্র, একই রকম ধরনের দেখতে। এই দুটো সূত্র থেকে মিউ আর মিউ ড্যাশ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর চল ঘর্ষণ গুণাঙ্ক, এদের ডেফিনেশন
একক, মাত্রা ইত্যাদি গুলো পেয়ে যাবে। সংখ্যা, একক, মাত্রা। উপরের ছবিটা একটু মুছছি, এই দিকেরটা। স্থিতকর্ষণ গুণাঙ্ক মিউ, মিউ এর সংজ্ঞা, একক আর মাত্রা। এটা নিজেরা করবে, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। এই সমীকরণ থেকে মিউ সমান কত পাবো? মিউ সমান পাবো f বাই n। এইটা থেকে সংজ্ঞা, একক, মাত্রা পেয়ে যাবে। সংজ্ঞা কি বলবো? f মানে সীমাস্থ ঘর্ষণ বল, আর n, n মানে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। সীমাস্থ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া এই দুটোর অনুপাতই হচ্ছে মিউ, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। একক কি হবে? উপরে f টাও ঘর্ষণ বল আর n টাও লম্ব প্রতিক্রিয়া বল, দুটোই বল। কাটা গিয়ে পরে এর কোনো একক নেই, এটা এককহীন, আর এর কোনো মাত্রাও থাকবে না, মাত্রাহীন একটা রাশি। তাহলে মিউ সমান f বাই n, এই সমীকরণ। একই রকম ভাবে চলক ঘর্ষণ গুণাঙ্কেরও ডেফিনিশন পেয়ে যাবে এখান থেকে। চলক ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ সমান কি f ড্যাশ বাই n হবে এখান থেকে। f ড্যাশ বাই n যদি করো তাহলে ডেফিনিশন কি হবে? চলক ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া এই দুটোর অনুপাতই হচ্ছে চলক ঘর্ষণ গুণাঙ্ক। একক আর মাত্রা থাকবে না, এগুলো ডেফিনিশন একটু করবে। আচ্ছা, এই ধরো চলক ঘর্ষণ আর স্থিত ঘর্ষণের সূত্রের গাণিতিক রূপগুলো এরপর আসবে যে ঘর্ষণ বলের প্রভাবে গতিটা কেমন হবে এবং তার জন্য আলটিমেট সমীকরণ কি গণনা করব। ঘর্ষণের প্রভাবে অনুভূমিক তলে গতি। এই একটা মেঝে, মেঝেটা অনুভূমিক মানে ভূমির সাথে সমান্তরাল। এর উপর একটা বস্তু রাখা আছে, এর উপর একটা বস্তু রাখা আছে। বস্তুটার ভর, ভর হচ্ছে m, বস্তুটার ভর হচ্ছে m। এরকম একটা বস্তু রাখা আছে। এর উপর কি কি বল কাজ করবে? এক, পৃথিবী একে টানবে নিচের দিকে, কত বল দ্বারা? m ইনটু g, এই বল দ্বারা পৃথিবী একে নিচের দিকে টানবে। ফলে মেঝের উপর বল প্রয়োগ করবে, মেঝেটা এর উপর একটা সমান আর বিপরীতমুখী লম্ব প্রতিক্রিয়া দেবে। লম্ব প্রতিক্রিয়াটাকে m হিসাবে ধরে নিচ্ছি, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া। ঠিক আছে, দুটো ধরনের কোশ্চেন আসবে যে এই বস্তুটাকে গতিস্থির অবস্থায় আছে, বস্তুটাকে গতিশীল করতে কতটা বল প্রয়োগ করতে হবে। তাই কোশ্চেনটা আসবে এরকম যে গতিশীল করতে প্রয়োজনীয় বল কত? গতিশীল করতে কত প্রয়োজনীয় বল কত? কোন বলটা লাগবে না? সীমাস্থ ঘর্ষণ বল আমরা জানি যে যতক্ষণ না বাইরে থেকে প্রযুক্ত বলটা সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বস্তুটা গতিশীল হবে না। তার মানে বাইরে থেকে প্রযুক্ত বলটা, বাহ্যিক বলটাকে যদি F হয় তাহলে এই ক্ষেত্রে বাহ্যিক বল F টাকে গ্রেটার দেন, বেশি হতে হবে, অর মিনিমাম ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে সীমাস্থ। এক মিনিট প্রিয়াঙ্কা, বাবা
আচ্ছা, এই ক্ষেত্রে বাহ্যিক প্রযুক্ত বল যদি F হয়, F টা অতি অবশ্যই গ্রেটার দেন বেশি হতে হবে, কিংবা ন্যূনতম ইকুয়াল টু সীমাস্থ ঘর্ষণ বল, মানে স্থিত ঘর্ষণের যেটা সর্বোচ্চ মান তার থেকে বেশি হতে হবে। সীমাস্থ ঘর্ষণ বলটাকে সচরাচর ছোট হাতের F দ্বারাই লেখা হয়। F টা গ্রেটার দেন স্মল f হতে হবে সীমাস্থ ঘর্ষণ। কারণ স্মল f এর ফর্মুলা আমরা কি জানি? স্মল f সমান মানে সীমাস্থ ঘর্ষণ বলটা, এটা কত হয়? মিউ ইনটু n, মিউ ইনটু n লম্ব প্রতিক্রিয়ার সাথে। আবার ছবি কি বলছে? ছবি বলছে এই যে লম্ব প্রতিক্রিয়াটা কার সাথে সমান হবে? উপর দিকে m বল কাজ করছে, নিচের দিকে mg। উপর নিচে তো কোনো গতি নেই, তাহলে দুটো সমান আর বিপরীতমুখী হবে। তার মানে এই যে লম্ব প্রতিক্রিয়া m সমান নিশ্চয়ই mg এর সাথে সমান হবে, দুটো একটা একটার সাথে সমান। n এর মানটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে f সমান হবে মিউ ইনটু m ইনটু g। এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বলের মানটা। তাহলে গতিশীল করতে প্রয়োজনীয় বল কত? তাহলে অতি অবশ্যই গতিশীল করতে প্রয়োজনীয় বল F টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এই ক্যাপিটাল F, সীমাস্থ ঘর্ষণ বল তো বেরিয়ে গেছে, মিউ m g। এটি গতিশীল করতে প্রয়োজনীয়। ইকুয়াল হলে কিভাবে গতিশীল হবে? ওই যে লাস্ট বললাম যে বস্তুটা গতিশীল হয়ে গেল, ঠিক আছে, যে एग्जांपलটা দিয়েছিলাম যে বাহ্যিক প্রযুক্ত বলটা 10, তখন ঘর্ষণ বলটা হচ্ছে 10, তখন পর্যন্ত গতিশীল হয়নি, এটা ছিল সীমাস্থ ঘর্ষণ বল। এবার বাহ্যিক প্রযুক্ত বলটাকে 12 করলাম, ঘর্ষণ বলটা খানিকটা কমে যাবে, 9 নিউটন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, 9 নিউটন হয়ে গেল। এরপর 9 নিউটন হয়ে গেল মানে বস্তুটা গতিশীল অলরেডি হতে শুরু করে দিল। এবার গতিশীল হওয়ার পর তুমি যদি আরো 12 নিউটনটাকে কমিয়ে 10 নিউটন করে দাও, তাহলে ঘর্ষণ বলটা তো সেই 9 নিউটনই থেকে যাবে। তার মানে তাও কিন্তু একটা আলটিমেট লব্ধি বল কাজ করবে গতির দিকে, তখন সেটা গতিশীল থাকবে। এটা হচ্ছে জাস্ট কন্ডিশনটা যে গতিশীল করতে প্রয়োজনীয় বল কত, মানে ন্যূনতম বলের মান কত, ন্যূনতম কত বল প্রয়োগ করলে গতিশীল হবে। আবার কন্ডিশনটা আমরা পেলাম যে প্রযুক্ত বলের মানটা এর থেকে অন্ততপক্ষে বেশি হতে হবে, তবে হবে। তাহলে ন্যূনতম মান কোনটা? ন্যূনতম মান তাহলে এটাই হবে। ঠিক আছে, এবার যখন তুমি বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করবে বলটা, তখন এই মানগুলো তো তোমার সমস্ত জানা থাকবে, তাহলে তার থেকে বেশি বল তোমাকে প্রয়োগ করতে হবে। কোশ্চেনটা এইভাবে আসবে যে ন্যূনতম কত বলের বেশি বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে, তাহলে এত থেকে বেশি বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে, এটা হবে তার উত্তর। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা গতিশীল করতে প্রয়োজনীয় বল, আর 2 নম্বর কোশ্চেন আছে যে গতিশীল রাখতে প্রয়োজনীয় বল। গতিশীল করতে আর গতিশীল রাখতে দুটোর মধ্যে তফাৎ আছে। গতিশীল করতে মানে কি বস্তুটা স্থির ছিল তারপর গতিশীল করব, আর গতিশীল রাখতে মানে কি বস্তুটা অলরেডি গতিশীল আছে, তাকে ওই গতিশীলই রাখতে হবে, তাহলে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে। এখন এটার ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এই হচ্ছে মেঝে, এই হচ্ছে বস্তু, বস্তুটা এইদিকে অলরেডি গতিশীল আছে, অলরেডি গতিশীল আছে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীত দিকে, এবং অতি অবশ্যই এটা কিন্তু চলক ঘর্ষণ বল কাজ করবে, যেহেতু গতিশীল আছে চলক ঘর্ষণ বল সমান F ড্যাশ বিপরীত দিকে কাজ করবে। এখন কোন রকম আর কোন বল যদি প্রয়োগ আমরা না করি, আর কোন রকম কোন বল প্রয়োগ করছি না, তাহলে বস্তুটা গতিশীল আছে এই দিকে, চলক ঘর্ষণ বল কাজ করছে বিপরীত দিকে, তাহলে গতির বিরুদ্ধে যদি বল কাজ করে বস্তুটা আস্তে 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 থেমে যাবে। কিন্তু আমাকে বস্তুটাকে গতিটাকে বজায় রাখতে হবে, বস্তুটার গতিটাকে বজায় রাখতে গেলে কি করতে হবে? এই দিকে একটা বল প্রয়োগ করতে হবে, উল্টো দিকে ঘর্ষণ বলটা এইদিকে কাজ করছে, ঘর্ষণ বলটা
গতিটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে বজায় রাখার জন্য ধরে নিচ্ছি বাইরে থেকে এক বল প্রয়োগ করতে হবে। এক বলটা কতটা অতি অবস্থায় ক্ষেত্রে এক বলটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এফ ড্যাশ চলক ঘর্ষণের সমান কিংবা তার থেকে বেশি হতে হবে। এখন এই ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে কিভাবে সমান হতে হবে, সমান হলে কিভাবে সচল থাকবে। সমান যদি হয় এই দুটো বল সমান, তাহলে মোট প্রযুক্ত বলটা কত, 0 হয়ে যাবে। কিন্তু বস্তুটা তো গতিশীলই আছে অলরেডি, তাহলে নিউটনের প্রথম গতিসূত্রে কি বলে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। তাহলে এই তো গতিশীল ছিল, তার মানে সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে যদি মোট প্রযুক্ত বলটা 0 হয়ে যায়। অর্থাৎ F আর F যদি সমান হয়ে যায়, ক্যাপিটাল F আর এটা সমান হয়ে গেলে মোট প্রযুক্ত বল 0, তখন সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। আর যদি গ্রেটার দেন হয় F বলটা বেশি এটা থেকে, তখন লব্ধি বল একটা সামনের দিকে কাজ করবে, ত্বরণ সহ গতিশীল হবে তখন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কন্ডিশন। এবার F ড্যাশটা কত হবে, F ড্যাশ সমান হবে মিউ ড্যাশ ইনটু n। মিউ ড্যাশ n টা কি, না পৃথিবী এটাকে টানবে নিচের দিকে mg বল দ্বারা, একটা লম্ব প্রতিক্রিয়া থাকবে উপরের দিকে n, সেই লম্ব প্রতিক্রিয়া n টা আবার mg এর সাথে সমান হবে, তাহলে n এর জায়গায় mg বসিয়ে দিতে পারি, F ড্যাশ সমান মিউ ড্যাশ ইনটু mg এটা। তাহলে গতিশীল রাখতে প্রয়োজনীয় বল কত, এই সাইডটা একটু মুছছি। তাহলে গতিশীল রাখতে প্রয়োজনীয় বল F, এটা অতি অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু হতে হবে মিউ ড্যাশ ইনটু m ইনটু জি। এটা হচ্ছে গতিশীল রাখতে প্রয়োজনীয় বল, এটা হচ্ছে গতিশীল করতে প্রয়োজনীয় বল, এই দুটো। আরেকটা কোশ্চেন আছে যে বস্তুটা গতিশীল আছে, বাইরের দিক থেকে F বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বস্তুটা কত ত্বরণ নিয়ে চলবে, ত্বরণ ক্যালকুলেশন করতে হবে। ত্বরণটা কত, কিভাবে ক্যালকুলেট করব, না এই ক্ষেত্রে তাহলে লব্ধি বল কত হবে, লব্ধি বল এটা ক্ষেত্রে F বল এইদিকে আর চলক ঘর্ষণ বলটা উল্টো দিকে। হ্যাঁ, বলো বলো বলো। মিউ F ড্যাশ সমান, হ্যাঁ n এর মানটা mg, এই n টা mg এর সাথে সমান হবে। হুম। আচ্ছা লব্ধি বল কত হবে, বাইরে থেকে বল প্রয়োগ করছে এইদিকে, চলক ঘর্ষণ বলটা উল্টো দিকে, যদি F টা গ্রেটার দেন F ড্যাশ হলে লব্ধি বল কত হবে, F মাইনাস F ড্যাশ, এটা হচ্ছে লব্ধি বল। বাহ্যিক প্রযুক্ত বল মাইনাস চলক ঘর্ষণ, এটা কার সাথে সমান হবে, লব্ধি বল নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বল সমান ভর গুণিত ত্বরণ, ভর হচ্ছে m, আর যদি a এর ত্বরণটা a হিসাবে ধরে নিই, তাহলে m ইনটু a, এখান থেকে ত্বরণ বেরিয়ে যাবে, a সমান হবে ক্যাপিটাল F মাইনাস f ড্যাশ ডিভাইড বাই f ড্যাশ এর মানটা তো এটা, f ড্যাশ সমান মিউ ড্যাশ ইনটু m ইনটু c, এখানে জাস্ট বসিয়ে দেব, তাহলে বেরিয়ে যাবে। তাহলে a সমান f মাইনাস মিউ ড্যাশ m g ডিভাইড বাই m, এটা হচ্ছে ত্বরণ ঘর্ষণ বলের ক্ষেত্রে। দেখো 1 মিনিট আমি জল খেয়ে আসছি। এরপর অন্য টপিকে আসি, এক্ষেত্রে কিছু টার্মের সাথে, ঘর্ষণের ক্ষেত্রে কিছু টার্মের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে।
প্রথম যে টার্মটা আমরা পড়ব সেটা হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ। আচ্ছা, ঘর্ষণ কোণ কি না, এই টেবিলের উপর একটা বস্তু নামানো আছে, একে বাইরের দিক থেকে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এখনো গতিশীল হয়নি, স্থিরই আছে, শুধুমাত্র গতিশীল করার চেষ্টা করা হচ্ছে। ধরে নিচ্ছি এই সাইডে এটা হচ্ছে গতির প্রবণতা, গতির প্রবণতা ওইদিকে আছে, এখনো গতিশীল হয়নি। তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে না, যেদিকে গতির প্রবণতা তার উল্টো দিকে ঘর্ষণ বলটা কাজ করবে, এই সাইডে ঘর্ষণ বল। এটা এফ ধরে নিচ্ছি, ঘর্ষণ বল ছোট হাতের এফ। লম্ব প্রতিক্রিয়াটা কোন দিকে কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া কাজ করবে মেঝেটা এর উপর লম্ব প্রতিক্রিয়া দেবে উপরের দিকে, এদিকে লম্ব প্রতিক্রিয়াটাই কেন আঁকলাম, এটা এন, কারণ এফটা এন এর উপর নির্ভর করবে, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, উপর দিকে কাজ করবে। ঠিক আছে, ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল মানে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানটা, আর এদিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। এখন এই বল, এটা একটা ভেক্টর রাশি n, এটা একটা ভেক্টর রাশি। এখন দুটো ভেক্টর রাশিকে যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা কোন দিকে হবে, এর আগে ভেক্টর যোগ করা হয়েছে, এটাকে এই দুটোকে নিয়ে যদি একটা সামান্তরিক অঙ্কন করা হয়, সামান্তরিক অঙ্কন করা হয় তাহলে এই দুটোর লব্ধি হবে সামান্তরিকটার কর্ণ বরাবর, এইটা ধরে নিচ্ছে এটা হচ্ছে কিউ। কিউটা কি না, কিউ ভেক্টর সমান হচ্ছে n ভেক্টর প্লাস f ভেক্টর, দুটো বলের লব্ধি হচ্ছে এই কিউ ভেক্টরটা। আর ঘর্ষণ কোণ বলতে কি বোঝায় না, এই n আর f এই দুটো যেটা লব্ধি মানে কিউ, এইটা লম্ব প্রতিক্রিয়ার সাথে যতটা অ্যাঙ্গেল করবে, ধরেছি ল্যামডা পরিমাণ অ্যাঙ্গেল করেছে ল্যামডা, এইটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। ঠিক আছে, তাহলে ছবিতে ল্যামডা সমান হচ্ছে ঘর্ষণ কোণ। তা ঘর্ষণ কোণ কাকে বলে না, লম্ব প্রতিক্রিয়া আর সীমাস্থ ঘর্ষণ এই দুটোর যেটা লব্ধি মানে কিউটা, এই লব্ধিটা লম্ব প্রতিক্রিয়ার সাথে যতটা কোণ করবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ঘর্ষণ কোণ। ঠিক আছে, এখন ঘর্ষণ কোণ ল্যামডা এর ফর্মুলা যদি বার করতে চাই, ফর্মুলা কেমন বেরোবে, এদিকে একটু মুছে দিচ্ছি। ভেক্টর যোগের সূত্র অনুসারে এমনিতে কি হয়, যে কোনো দুটো লব্ধি আর যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ছবিতে দেখো tan অফ আলফা, এই টাইপের একটা ফর্মুলা ছিল, tan অফ আলফা এইরকম ভাবে মনে রাখতে বলেছিলাম যে উপরে হবে sin, নিচে হবে tan মানে sin বাই cos, sin থিটা বাই cos থিটা, তারপর দেখতে হবে কার সাপেক্ষে, এক্ষেত্রে n এর সাপেক্ষে অ্যাঙ্গেলটা নিয়েছি মানে n টাকে নিচে লিখলাম, বাকি sin আর cos এর সামনে অন্যটাকে মানে f টাকে লিখতে হবে, আর যেহেতু যোগ করা হয়েছে সেহেতু নিচে একটা প্লাস সাইন। এক্ষেত্রে আলফা লিখবো না, যেহেতু অ্যাঙ্গেলটাকে আমরা ল্যামডা হিসেবে ধরেছি, তাহলে tan ল্যামডা, tan ল্যামডা সমান এরকম একটা ফর্মুলা পাবো। এখান থেকে থিটাটা কত আর থিটাটা কি না, যে দুটো আমরা যোগ করেছি, কার কার যোগ করেছি, n আর f এই দুটো যোগ করেছি, তাহলে থিটাটা হচ্ছে n ও f এর মধ্যে কোণ, কোণ কত, ছবিতে n আর f এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। যদি সমীকরণটাতে বসিয়ে দাও tan ল্যামডার ফর্মুলাতে, তাহলে tan ল্যামডা সমান কত পাবো, tan ল্যামডা সমান sin 90 ডিগ্রি মানে তো 1 মানে f, আর cos 90 ডিগ্রি মানে 0, নিচের টার্মটা পুরোটাই 0 চলে আসবে, এটা n।
চলে আসবে f tan ল্যামডা সমান f বাই n। কারণ f বাই n টা কি, f বাই n টা হচ্ছে, দেখো আমরা সীমাস্থ ঘর্ষণের যে ফর্মুলাটা বলেছিলাম, f সীমাস্থ ঘর্ষণ f সমান হয় মিউ ইনটু n, এই ধরনের ফর্মুলা হয়। মিউটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, f টা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে এখান থেকে মিউ সমান কত, মিউ সমান নিশ্চয়ই f বাই n। এখানেও দেখো f বাই n এ এসেছে, তাহলে f বাই n এর জায়গায় আমরা মিউ লিখে দিতে পারি। তাহলে tan ল্যামডা সমান হচ্ছে মিউ। এই প্রমাণটা অনেক সময় করতে দেয় যে দেখাও স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটা সমান হবে tan ল্যামডা, যেখানে ল্যামডাটা হচ্ছে ঘর্ষণ কোণ। এই হচ্ছে ঘর্ষণ কোণ কাকে বলে, আর ঘর্ষণ কোণ সংক্রান্ত ফর্মুলা tan ল্যামডা। যে কিউ, কিউ এর মান কত হবে, কিউ ভেক্টর সমান্তর n ভেক্টর প্লাস f ভেক্টর। মড অফ কিউ ভেক্টর কত হবে, যেমন ফর্মুলা ছিল আমাদের, দুটো ভেক্টর যোগ করলে ফর্মুলাটা কেমন হবে, n স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2n f cos থিটা, যথারীতি থিটাটা ওইটা n আর f এর মধ্যবর্তী কোণ। তাহলে 90 ডিগ্রি যদি বসিয়ে দিই তাহলে a কত 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে রুট ওভার n স্কয়ার প্লাস f স্কয়ার, কিউ সমান। আর tan ল্যামডা ফর্মুলা এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, অঙ্ক করার ক্ষেত্রে মাঝে মধ্যে কাজে লাগতে পারে। ডেফিনেশনটা একটু খেয়াল রাখবে। আর ছবিটা, যে ছবিতে ঘর্ষণ কোণ কোনটাকে ইন্ডিকেট করা হয়, n আর f এর যেটা লব্ধি, সেই লব্ধিটা n এর সাথে লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে ঘর্ষণ কোণ। আচ্ছা, নেক্সট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ কোণ আর এর সাথে সম্পর্কিত হচ্ছে ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কুটা কি, ঘর্ষণ শঙ্কু হচ্ছে এই যে লব্ধিটাকে পেলাম কিউ, আর এই এনটা আছে লম্ব প্রতিক্রিয়া, এই লম্ব প্রতিক্রিয়াটাকে অক্ষ রেখে কিউটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, এই চারপাশে ঘুরিয়ে দেওয়া হয় কিউটাকে, একটা শঙ্কুর মতো সৃষ্টি হবে, যার কোনটা হবে ল্যামডা, ঠিক আছে। তাহলে এইটাকে অক্ষ রেখে স্থির রেখে এইটাকে ঘুরিয়ে দেওয়া হলো এন এর চারপাশে, তাহলে একটা টোপরের বিয়ের টোপরের মতো সৃষ্টি হবে, সেইটাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। তাহলে লম্ব প্রতিক্রিয়াটাকে অক্ষ রেখে এই লব্ধিটাকে ঘুরিয়ে দেওয়া, তাহলে যে শঙ্কুর সৃষ্টি হবে সেটা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কুটা যদিও অঙ্ক করার ক্ষেত্রে খুব একটা বেশি কাজে লাগবে না, বা কাজেই লাগবে না, তোমার এই ঘর্ষণ কোণটা বেশি লাগবে। তাও ঘর্ষণ শঙ্কুর ডেফিনেশনটা মাঝে মধ্যে পড়ে যায়। আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, বলো বলো কি প্রবলেম, শোনা যাচ্ছে না? ঠিক আছে, মাইক্রোফোনটা একটু অফ করো, দেখো ঠিক হয়ে যাবে।